নমস্কার। স্বামী বিবেকানন্দর যে এপিসোড আপনাদের সামনে গ্লোব টিভির পর্দায় করছি, আজকে পর্ব নাম্বার 11 নম্বর পর্বে আপনাদের যেটা শোনাবো আমি, বাংলায় তখন সংস্কার আন্দোলন চলছে। সেই সময় প্রায় 7 বছর যাবত এমন সময়কার কথা বলছি। রামমোহনের ধর্ম দেবেন্দ্রনাথ ও কেশবের দ্বারা কিছুটা রূপান্তরিত হয়েছে, কিন্তু তাতেও নরেনের প্রাণের পিপাসা মেটে কই। পাশ্চাত্য দর্শনের বিচার বিশ্লেষণ নব্যশিক্ষিত নরেন সেই সময় দিশেহারা, অর্থাৎ সে পাশ্চাত্য দার্শনিক সেই দর্শনশাস্ত্র পড়ার পর যখন প্রাচ্যে অর্থাৎ আমাদের ভারতবর্ষে অর্থাৎ পূর্ব প্রান্তের সেই সময়কার যে রামমোহনের যে গোড়া হিন্দু ধর্ম যখন পরিবর্তন হয় কিছু রূপ দেবেন্দ্রনাথ ও কেশব সেনের দ্বারা, সেই সময় এখানে স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন সেই সময় তাতে যোগদান করেন, কিন্তু তাতেও তার মনের যে ইচ্ছা সেটা মিটছে না। তার মনে কি ইচ্ছা যে ঈশ্বর কি দর্শন হয়, ঈশ্বরকে কি দেখা যায়, এটাই তার মনের ইচ্ছা। তাই এখানে সাহিত্যিক বলেছেন যে পাশ্চাত্য দর্শনের বিশ্লেষণ নব্যশিক্ষিত নরেনের দিশাহারা। সেই সময় ব্রাহ্ম সমাজের ছায়াতলে এসে দাঁড়ালেন নরেন। ভাবলেন শাস্ত্র সত্যের সন্ধান এবার হয়তো মিলবে, অর্থাৎ তিনি ব্রাহ্ম সমাজেও যোগদান করেন যাতে ঈশ্বর দর্শন হয়। একটু পৃথক পন্থা ছিল হিন্দু ধর্মের থেকে, তখন সেই সময় সমাজে তৈরি হয়েছিল, কিন্তু সেখানেও তার প্রাণের পিপাসা মিটল কই, তার চাহিদাও মিটল না। সংশয় জাগে মনে, ঈশ্বর কি সত্যি আছেন? তিনি কি শুধু কবির কল্পনা মাত্র? সন্দেহ সংশয় যাই আসুক না কেন, নরেন্দ্রনাথ কিন্তু ব্যবহারিক জীবনে পবিত্রতা বিশুদ্ধতা এইভাবেই রক্ষা করে যাচ্ছেন। অর্থাৎ তার ঈশ্বরের প্রতি পবিত্রতা এবং পরিচ্ছন্নতা তিনি কিন্তু রক্ষা করে যাচ্ছিলেন, কিন্তু তার একটাই প্রশ্ন, ঈশ্বর কি আদৌ আছেন? তিনি যে ঈশ্বরকে ভোগ নিবেদন করছেন, ঈশ্বর কি খায় নাকি পুতুল খেলা খেলছেন? বাল্য বয়সে যেমন খেলা খেলতেন, এখন যুবক বয়সেও কি সেই খেলা খেলছেন? এটাই সে চিন্তা করে। সন্দেহ সংশয় যাই আসুক না কারো, শুভ সংস্কার নিয়ে তিনি জন্মেছেন। বড় হয়ে উচ্চতর প্রেরণায় তিনি অদ্ভুত ত্যাগী সাধকের মতনই জীবনযাপন তিনি করছেন। অর্থাৎ ত্যাগী জীবনযাপন মানে মাটিতে শোয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু শুধুমাত্র ঈশ্বর দর্শন লাভের জন্য। নরেন যখন ধ্যান করতে বসেন তখন তো কোনো অসন্তোষের ছায়াপাত অন্তরে আসে না। অর্থাৎ নরেন যখন ধ্যান করেন সেই সময় তার কিন্তু মন চঞ্চল হয় না, তখন কি মন স্থির। কিন্তু তিনি যখন অন্য কাজে যুক্ত হন বা কোন রকম চিন্তা করছেন, সেই সময় কিন্তু তার এই প্রশ্ন বারবার তার মনের মধ্যে উকিঝুঁকি মারছে। স্বচ্ছন্দে ধ্যানাবেশে তিনি অন্তলীন হয়ে যান এবং বিলীন হয়ে যান সেই জগতে যে জগৎকে তিনি কল্পনা করছেন। যেমন এর আগেও বহুবার বলেছি, একটা ছোট্ট শিশু গোলাকার একটি পিণ্ড নিয়ে তার সামনে এসে তার ভ্রূণ মধ্যে স্থিত হয়ে গেল। আবার তিনি বাইরে ঘুরতে গিয়ে একবার মৌমাছির চাক দেখে সেই মৌমাছির দেশে চলে গেলেন। এরকম একাবিধ কল্পনা তার ধ্যান অবস্থায়। আবার উনি যখন ধ্যানমগ্ন হতেন নরেন্দ্রনাথ, সেই সময় একটা জ্যোতির্পিণ্ড এসে ত্রিভুজ অঙ্কন করতেন।
সেই ত্রিভুজ অঙ্কন তার শরীরের মধ্যে প্রবেশ করত। তাহলে এত কিছু দর্শনের পরও ঈশ্বর দর্শন কেন, প্রকৃত যেভাবে দেখা হয় মানুষকে সেইভাবে ঈশ্বর লাভ হচ্ছে না কেন? প্রায় একটা জ্যোতির্পুঞ্জ আবির্ভূত হয় তার চোখের সামনে এবং ত্রিভুজ যন্ত্রমের অপরূপ ছবি রচনা করে। অজানা আনন্দে নরেন্দ্রনাথের হৃদয় রসায়িত হয়ে ওঠে সেই সময়। ভাবেন এ কোথাকার ইঙ্গিত? অতীন্দ্রিয় লোকের অন্তরালে তবে তার জীবন প্রভু বিরাজ করছেন কি? তার মনে কিন্তু একটা সংশয় রয়েই গেল। সরি, এত কিছু হওয়ার পরও তিনি এটা কিন্তু অবিশ্বাস করছেন না যে ঈশ্বর নেই, কিন্তু ঈশ্বরকে দেখা যায় কি করে? নইলে তার মনের পিপাসা তো মিটছে না। তিনি যখন ধ্যান করছেন তখন কিছু না কিছু দর্শন হচ্ছে। সেই দর্শনগুলো সাধারণ মানবের মতো ঠিকই, তার সঙ্গে অলৌকিক কিছু যুক্ত রয়েছে। তাহলে কি তারা ঈশ্বর, না এটা তার মনের চিন্তা? এগুলো নরেন যখন একাকী বসে থাকেন তখন এগুলো চিন্তা করছেন। ভাবেন এ কোথাকার ইঙ্গিত? আদৌ কি ঈশ্বর লাভ ঘটে? নিজের প্রভু, নিজের ঈশ্বরকে কিভাবে দর্শন হবে? কিন্তু কে তাকে এই পরম ধন অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি যে পরম ধন এর সাথে মিলিয়ে দেবে? কোথায় সেই সদ্যদৃষ্ট মহাপুরুষ যিনি ভগবৎ সাক্ষাৎ করেছেন, অর্থাৎ ভগবানকে স্বয়ং দেখেছেন? কোথায় সেই মহাপুরুষ? এবার এটা রামকৃষ্ণদেবের সঙ্গে আলাপ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত স্বামী বিবেকানন্দের সাথে অর্থাৎ নরেন্দ্রনাথের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের জানালাম। 1880 সালের নভেম্বর মাসের ঘটনাটা আপনাদের জানাবো। তখন রামকৃষ্ণদেবের সাথে তার প্রথম দেখা হয়। তার আগে একটু কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। নমস্কার। জয় মা তারা। বলুন, কে বলছেন? স্যার, আপনার অনুষ্ঠান আমি বহুদিন ধরেই দেখছি। আচ্ছা। এতদিন অনেক চেষ্টা করেছি, আমি ফোন পাইনি স্যার। তো আজকে মানে আপনাকে ফোনে আমি পেয়েছি স্যার। আচ্ছা। তো স্যার আমি আমার বিষয়ে জানতে চাই। কি নাম আপনার? আমার নাম স্যার অভিদেব গুহ ঠাকুরতা। আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ স্যার 2/9/1992। 2/9/1992। টাইমটা বলুন। টাইম হচ্ছে স্যার বুধবার সন্ধ্যে 6:09। সন্ধ্যা 6:09। হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান স্যার হাওড়া। হাওড়া। বুধবার জন্মবার, ঠিক আছে। হ্যাঁ, বুধবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম। জানা আছে তো? হ্যাঁ স্যার। কি প্রশ্ন কি আমার কাছে? প্রশ্ন হচ্ছে স্যার, আমি একটা জায়গায় স্যার কর্মরত ছিলাম। তো স্যার কোনো এক অজ্ঞাত কারণে স্যার আমাকে সেই জায়গা থেকে সেই চাকরিটা আমার স্যার চলে যায়। আমি নিজেও বুঝতে পারিনি যে স্যার কি কারণে আমার কাজটা গেল, এবং স্যার আমি মানে বেতনটাও স্যার এই মাসে পাইনি, এবং ভীষণই স্যার আর্থিক পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। চাকরিটা কি 1 মাস হলো চলে গেছে? হ্যাঁ স্যার, চাকরিটা এই মাসেই চলে গেছে, এবং বেতনটাও স্যার আমি সারা মাসে পাইনি। ভীষণই আর্থিক পরিস্থিতির মধ্যে আছি স্যার। তো আমি জানতে চাই স্যার যে অজ্ঞাত কারণে স্যার আমার চাকরিটা গেল, সেই জায়গাটা কি স্যার মানে হবে, মানে আপনার রিকভারি হবে কিনা, এটাই প্রশ্ন। স্যার আর মাইনেটা আমি পাবো কিনা স্যার, আর একটা কাজের জায়গা আমার তৈরি হবে কিনা? ঠিক আছে, এইবার বলি কুম্ভ লগ্ন এবং তুলা রাশি, সেক্ষেত্রে এখানে অবস্থান করছে গ্রহগত কারণে মঙ্গল কেতু একত্রিতভাবে লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করছে। ঠিক আছে? বিয়ে থা হয়েছে? না স্যার, এখনো বিয়ে হয়নি। ঠিক আছে। সঙ্গে নিচস্থ কেতু বিরাজমান মঙ্গলের সাথে, ফলে কি হলো,
মঙ্গলের যে তেজ শক্তি যা কিছু হোক সেটা সেই নিচস্থ কেতু চুষে খেয়ে নিচ্ছে গ্রহগত কারণে। এর ফলে মঙ্গল গ্রহটা ওই স্থানে দুর্বল হলো। সঙ্গে কুম্ভ লগ্ন সাপেক্ষে বুধ হলো গিয়ে অষ্টমপতি, সঙ্গে পঞ্চমপতি। পঞ্চম ভাবটা সম্পূর্ণরূপে পীড়িত হওয়াতে, নিচস্থ কেতু থাকাতে অষ্টম ভাবেও নিচস্থ শুক্র অবস্থান করছে। সুতরাং সেখানে পঞ্চম এবং অষ্টম ভাবটা পীড়িত হওয়াতে পঞ্চম এবং অষ্টমপতি বুধ সেও কিন্তু পীড়িত হলো। সপ্তম ভাবে থেকে সরাসরি লগ্নের উপর দৃষ্টি প্রদান করছে। বুধ ওই স্থানে বৃহস্পতি যুক্ত হওয়াতে আরো ডিস্টার্ব। বুধের সাথে বৃহস্পতি গ্রহের একদম সম্পর্ক ভালো নয়। সুতরাং এখানে যে দশা এবং মহাদশা দিয়ে যাচ্ছ সেখানে বুধের মহাদশা অনেকদিন থাকে। মূলত মঙ্গলের অন্তর্দশা আসাতে প্রথম ডিস্টারবেন্সটা হয়। তোমার কিন্তু চাকরিটা একদিনে গেছে ঠিক কথা, কিন্তু চাকরিটা যাওয়ার আভাস হয়তো 2024-এর শেষের দিকে তুমি পেয়েছো। হ্যাঁ স্যার, মানে একটুখানি স্যার, মানে যে জায়গায় আমি স্যার কর্মরত ছিলাম, মানে স্যার আমাকে, মানে আমি বুঝতে পারছিলাম স্যার যে মানে আমাকে ক্ষতি করার চেষ্টা হচ্ছে। মানে আপনার, মানে আমাকে তারা সেইভাবে, মানে আমি কাজ করছি, নিজের সমস্ত কিছু দিচ্ছি স্যার, কিন্তু মানে সেই যে ধরুন আমাকে যে ভালোবাসার জায়গাটা বা একটা কর্মসংস্থান জায়গায় যে একটা মালিক বা একটা স্টাফের যে ভালোবাসার জায়গাটা থাকে স্যার, সেই জায়গাটা আমি স্যার মানে পাচ্ছিলাম না স্যার। বুঝতে পেরেছি। এখন এই সময় থেকে যে ডিস্টার্বটা শুরু হয়েছে সেটা যখন ঘোরতর প্রত্যন্তরে বুধ আসে তখন বুধের কানেকশনে চাকরিটা সম্পূর্ণরূপে চলে যায়। এবার যেহেতু গ্রহগত একটা সমস্যা তোমার রয়েছে সেই কারণে চাকরি গেছে। বর্তমান এই একই অবস্থায় প্রত্যন্তর যতদিন পর্যন্ত বুধ আছে ততদিন পর্যন্ত নতুন কর্মপ্রাপ্তির কোনো যোগ তোমার তৈরি হবেই না। পাওয়া তো দূরের কথা, যোগই তৈরি হবে না। দ্বিতীয়ত সেইভাবে যখন নিচস্থ কেতুর অবস্থান রয়েছে, ফলে নিচস্থ শুক্রের অবস্থান রয়েছে, দুটোই পঞ্চম এবং অষ্টমের স্থানটা, এই জায়গাটা ধরা যেতে পারে তোমার রাশিটাও একটু পীড়িত হলো। তুলা রাশি তো তোমার, জানো তো, রাশিটাও পীড়িত হলো এবং তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গাটা এবং ভাগ্যের জায়গাটাও পীড়িত হলো। কেতুযুক্ত অবস্থায় থাকাতে গুপ্ত শত্রু থাকার প্রবণতা প্রচুর পরিমাণে তোমার থাকবে। এটা কিন্তু আজকের নয়, বহুদিন যাবত। এবং গুপ্ত শত্রু সে টেকনিক্যালি তোমাকে ডিস্টার্ব করুক, কর্মস্থানে হোক বা পারিবারিক ক্ষেত্র হোক বা অন্য স্থানে হোক, বা তন্ত্রক্রিয়া বা তুকতাক করে তোমার ক্ষতি করা হোক, এই জায়গাটা কিন্তু একটু সংস্কারের দরকার আছে, তবে গিয়ে তোমার জায়গাটা ঠিক হবে। নইলে নতুন জায়গায়, এখন তো চাকরি নেই, পরে যখন চাকরিও পাবে সেখানে বেশি দিন স্থায়ী হতে পারবে না, ডিস্টার্ব আসবে। তুমি হারার চেষ্টা করেও তাদের মন জয় করতে পারবে না। তুমি একটা কাজ করো বাবা, সেক্ষেত্রে আমার হাওড়াতে চেম্বার আছে, শুক্রবার হাওড়ায় বসি, তুমি হাওড়া ময়দানে যোগাযোগ করো, কেমন? জয় মা তারা। আমার দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। দুটি নাম্বারে লিখবেন 9836396305 এবং 9836955394। কারণ নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেক সময় একটি নাম্বার আপনি সহজে পাবেন না, কিছুক্ষণ হোল্ড করে রাখার পর পাবেন। অবশ্যই একটাতে না পেলে আরেকটাতে অতি অবশ্যই পাবেন। কলার বন্ধুকে আগে দেখে নিন। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। স্যার জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? মেয়ের সম্বন্ধে জানতাম স্যার। মেয়ের নাম কি? মেয়ের নাম মৌমিতা পাল। কোথা থেকে বলছেন আপনি? মালদা থেকে। বলুন জন্ম তারিখ বলুন মৌমিতার। 29/1/2003। টাইম? জন্ম সময় হচ্ছে 11টা 20 সকাল। জন্মস্থান কোথায়? মালদা? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম শম্পা পাল। বুধবার জন্মবার? হ্যাঁ। প্রশ্ন কি? বিয়ে নিয়ে, ক্যারিয়ার নিয়ে। বিয়ে নিয়ে, ক্যারিয়ার নিয়ে। বিয়ে হয়েছে না বিয়ে দেবে সেই জন্য চিন্তা করছো? হ্যাঁ, ক্যারিয়ারে চাকরি আছে, হবে কিনা সরকারি চাকরি। ও আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি মা, প্রথমে বিয়েটা নিয়ে বলি নাকি? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, এখন দেখো বিয়ের একটা ওর দশায় চলছে বর্তমানে। হ্যাঁ। বিয়ের একটা যোগ রয়েছে ওর। এখন তুমি বিয়ের চেষ্টা করলে বিয়ে সহজেই হয়ে যেতে পারে। দেখাশোনার চেষ্টা করো, শুরু করো। স্যার, ও তো একটা ছেলেকে ভালোবাসে, তো ছেলেটা কেমন হবে? দেখো ছেলেটা কিরকম হবে তুমি কি জানো ছেলেটা সম্বন্ধে? ছেলেটা সম্বন্ধে কি জানো তুমি? লাইফ পার্টনার কিরকম হবে? এখন দেখো তোমার মেয়ের হরোস্কোপ অনুযায়ী যেই লাইফ পার্টনার হোক না কেন,
ওর বিয়ের জায়গাটা ভালো নয় মা, খুব খারাপ, খুব খারাপ। আরো ডিটেলসে যাব, শুনতে চাইছো মেয়ের খারাপ জিনিসগুলো? তাহলে আমি সব বলে দেবো। না, সরকারি চাকরি নেই, সরকার এখন খুব চাপে আছে মা। এত সরকারের চাকরি চাইলে মুশকিল, যারা চাকরি পেয়েছে তাদেরই চাকরি চলে যাচ্ছে, আর তুমি সরকারকে চাকরি চাইছো? মেয়ের জায়গায় বিয়ের জায়গাটা একদম ঠিক নয়। জয় মা তারা। দর্শক বন্ধু, যেটা বাস্তব আমি সেটাই বলি, কারণ খুব খারাপ জিনিস আমার নিজেরও বলতে খারাপ লাগে। শুধু টিভি অনুষ্ঠানে তো বলতে অবশ্যই খারাপ লাগে, তার সঙ্গে সঙ্গে যারা চেম্বারেও আসেন তাদের যদি খুব সামনে বিপদ না থাকে তাহলে আমি বলি না। যতখানি সম্ভব আমি চেষ্টা করি আমার ভক্তদের মঙ্গল করতে, যার জন্য যারা চেম্বারে আসেন তারা প্রত্যেকেই জানেন। যারা চেম্বারে আমাকে ফিস দিয়ে দেখান তাদেরকে প্রয়োজনীয় তাবিজ আমি দিই, তাতে কিছুদিন হলেও তারা ভালো থাকতে পারে। এর জন্য কোনো মূল্য আমার কাছে লাগে না, কারণ ভারতবর্ষের সাধক নিয়ে বহু দিন ধরে এই গ্লোব টিভির পর্দায় আমি আপনাদের সামনে অনুষ্ঠান করছি। আমার ফিক্স টাইম প্রতিদিন সকাল 11:40 এবং সন্ধ্যা 5:55, প্রতিদিন এই একই টাইমে প্রোগ্রাম হয়, সকাল 11:40 এবং সন্ধ্যা 5:55। এখনো যারা সরাসরি ফোন করতে চাইছেন নিশ্চয়ই আমার সাথে ফোনে কথা বলতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। সেখানে আমি চেম্বার করি বুধবার, শনিবার এবং রবিবার। প্রতি শুক্রবার থাকে হাওড়া ময়দান এবং সোমবার থাকে গড়িয়াহাট। প্রতি অমাবস্যায় থাকি তারাপীঠে চেম্বার থাকে সকালে, এবং প্রতি অমাবস্যার আগের দিন থাকে বর্ধমানে চেম্বার ওই সকালের দিকে। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হয় মায়াংতন্ত্রে। দেখতে পাচ্ছেন আপনারা টিভি ক্রোমা স্ক্রিনে আমার সঙ্গে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, এটা তারাপীঠ মহাশ্মশানের স্ক্রিন। এবং এই মাসের বৈশাখী অমাবস্যা 27শে এপ্রিল রবিবার পড়েছে। এই 27শে এপ্রিল রবিবার তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলে পার। অবশ্যই এই মেটাল ট্যাবলেট কিন্তু কথা বলে। আর 26শে এপ্রিল থাকবো আমি বর্ধমান চেম্বারে। আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। মালদা থেকে বিশ্বজিৎ দাস। বলো বিশ্বজিৎ, কি জানবে তুমি? আমি স্যার আমার নিজের বিষয় জানবো। নিজের বিষয়? নিজের কি বিষয় জানবে? ক্যারিয়ার স্যার, মানে চাকরি চলে গেছে আর কি, বসে আছে। জন্ম তারিখ বলো। 12/4/1996। 12/4/1996। টাইমটা বলো মা বাবা। রাত্রি 12:15 AM। আচ্ছা, রাত্রি 12টা। আচ্ছা ঠিক আছে। সেটা কি 12/4 মানে 11 তারিখ, বাংলা মতে 11 তারিখ রাত্রে? মানে 11 তারিখ পেরিয়ে স্যার 12 তারিখ। ঠিক আছে। জন্মস্থান কি মালদা? হ্যাঁ স্যার, মালদা। এখানে যেটা দেখতে পাচ্ছি বাংলা মতে বৃহস্পতিবার এবং ইংলিশ মতে শুক্রবার জন্মবার, তাই কি? হ্যাঁ স্যার, স্যার শুক্রবার। শুক্রবার। বর্তমানে তোমার চাকরি নেই বলছো? না স্যার, মানে চাকরি আর কি 1.5 বছর থেকে মানে কাজের দেওয়া খুব ডিস্টার্ব হচ্ছে, যেটা পাচ্ছি হচ্ছে কিন্তু চলে যাচ্ছে, মানে চলে যাচ্ছে কাজ। এখন দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার ধনু লগ্ন এবং মকর রাশি, ঠিক আছে? ধনু লগ্ন এবং মকর রাশি সাপেক্ষে এটুকু বলা যাচ্ছে শনির 7.5 অশুভ প্রভাব তোমার হরোস্কোপ থেকে বেরিয়ে গেছে, কারণ শনির 7.5 তোমার কেটে গেছে। এবার লগ্নের ওপর বৃহস্পতি লগ্নপতি অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার কর্মস্থান যদি বিচার করা যায় সেক্ষেত্রে কিন্তু দশমে রাহু অবস্থান করছে। এবার রাহু গ্রহ দশমে অবস্থান করাতে তোমার একাধিক কর্ম পরিবর্তন নির্দেশ। আর কোনো ফোন নেব না তো। আচ্ছা, যে ফোন করছেন আর একটা ফোনই শুধুমাত্র নেব, একটা ফোনই নেব, তারপর আর কোনো ফোন নেব না আমি। আসন্ন যে অমাবস্যা, এই অমাবস্যায় এই যে মায়াংতন্ত্রের কাজ, কেউ যদি আপনাকে ক্ষতি করেছে কোনো তন্ত্রক্রিয়া দ্বারা, সেটা মুসলিম সুলেমানি তন্ত্র দ্বারা হতে পারে, পিশাচ তন্ত্র দ্বারা হতে পারে, শ্মশান তন্ত্র দ্বারা হতে পারে, কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক দ্বারা হতে পারে,
বা আদিবাসী তন্ত্র দ্বারা হতে পারে। কিভাবে ক্ষতি করা যায়? বান মারা যায়, শুকনো বান হতে পারে, ভেজা বান হতে পারে, জ্বালা বান হতে পারে, ইত্যাদি নানা প্রকার বান রয়েছে। এছাড়াও ছাল দেখবেন ছাড়ানো এক প্রকার বান হয়। শরীরটা দেখবেন চামড়াগুলো শুকিয়ে কাষ্ঠ মতো হয়ে যাচ্ছে, মানে বেগুন পোড়ার মতো চামড়া হয়ে যাচ্ছে। শরীরে কিন্তু জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু চামড়াটা নষ্ট হচ্ছে। তাহলে বান নিক্ষেপ করা হচ্ছে আপনার চক্রে, এই 7 চক্রে যে কোনো একটা চক্রের ওপর। আমি টিভি অনুষ্ঠানে চক্রের নাম তো বলতে পারি না। তার ফলে প্রথম এফেক্টেড হয় আপনার শরীরের অর্গান, সেটা হলো গিয়ে লিভার, এবং তখন থেকে মানুষের পতন শুরু হয়। 100% এই মায়াংতন্ত্র দ্বারা যে কোনো রকম ক্ষতি করার কাজ হোক, এমনকি আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় বা কেউ না কেউ প্রসাদ বলে, নারায়ণের পুজো সিন্নি বলে প্রসাদের সাথে ওষুধ মিশিয়ে দিয়েছে, ফলের মধ্যে রসগোল্লা বা মিষ্টির মধ্যে ইঞ্জেকশন দিয়ে ওষুধ ঢুকিয়ে দেওয়া যায়, আর আপনি নিশ্চিন্ত মনে সেটা খাওয়ার পর শরীরের বেশ ওষুধ ক্রিয়া হলো, যার ফলে পতনের শুরুয়াত। 100% সেই ওষুধকে শরীর থেকে বার করা যায়। আপনি বাইরে থেকে যত ওষুধ তুলুন না কেন, কিছুদিন ভালো থাকবেন, আবার যেকে সেই। তাহলে পার্মানেন্ট সলিউশন একমাত্র মায়াংতন্ত্রে। কেন? 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা পীঠ। এই কামরূপ কামাখ্যার তন্ত্র হচ্ছে মায়াংতন্ত্র, এবং 100% পশ্চিমবঙ্গের একমাত্র আমি এই তন্ত্র করি, স্পেশালিস্ট। যে কোনো তন্ত্র দ্বারা ক্ষতি হলেও 100% প্রত্যেকটা লোক উপকার পান আমার কাছে এসে। কাউকে কিছু পড়ানোর দরকার নেই, ধারণ ছাড়া প্রতিকার এই যজ্ঞানুষ্ঠানে 100% হয়, এবং আমি করে দেখিয়েছি। আর অনেকে তারাপীঠ যেতে পারেন না, তার জন্য আমার নিজস্ব গৃহমন্দির শ্যামবাজার আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমি যজ্ঞের ব্যবস্থা করি। আমি কলার বন্ধুকে আগে দেখিনি। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি রানাঘাট থেকে বলছি। আমার একটা নাতনির জন্ম হয়েছে আপনার বহরমপুরে। আচ্ছা। হ্যাঁ, এই 24 সালে 20 নভেম্বর। আমি শুধু জানতে চাইছি যে ওর কি রাশি আর লগ্নটা। কদিন হয়েছে একদম পরিষ্কার করে বলুন, মানে কমাস হয়ে গেছে? ছেলে না মেয়ে? মেয়ে। 1 মাস হয়ে গেছে? 20 নভেম্বর। হ্যাঁ, 5 মাস চলছে। 20 নভেম্বর 2024। হ্যাঁ। টাইমটা বা জন্ম সময়? জন্ম সময় 10টা 5 সকাল। হ্যাঁ। জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুর। কি নামকরণ হয়েছে? এমনিতে সবাই একটা করে ডাকছে, এখনো নামকরণ তো দেওয়া হয়নি। রাশি? রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি। মেষ রাশি। জয় মা তারা। দর্শক বন্ধু, এইভাবেই আমি মানুষকে উপকার করি। এই যে ভদ্রমহিলা ফোন করলেন, তো তার রাশি মানে নাতি শুধু রাশি দরকার, কিন্তু আমি এটাও বলে দিলাম অবশ্যই এই রাশি জানার জন্য, আর যেহেতু লাইভে ফোন পেয়ে গেছেন, জ্যোতিষীকে দরকার, মানে আর জ্যোতিষীকে পয়সা দিয়ে রাশি জানতে হবে না, এটা ঠিক কথা। তা আমি মানুষের উপকার ঠিক এইভাবে করি, যেভাবে আপনাদের টিভি অনুষ্ঠানে বলছি, এইভাবে চেম্বারেও প্রত্যেকটা মানুষকে আমি উপকার করি। যারা আমাকে দেখান প্রত্যেকেই জানেন আমি কাউকে খালি হাতে ফেরাই না, কিছু না কিছু প্রদান করি। তার জন্য পুজোর জন্য এই খরচা, বা এর জন্য ওই কাজ হবে না, ওই জন্য এই খরচা লাগবে না, এইসব চিটিংবাজি কথা আমার কাছে থাকে না। আমার কাছে আমার ভক্তরাই প্রথম প্রেফারেন্স থাকে, এবং আমি চাই আমার ভক্তদের মঙ্গল হোক। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল মানে আগামী দিনে আসবো স্বামী বিবেকানন্দর আগামী পর্বগুলো নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে।